মনে হয়েছে যেন উচ্চকক্ষে পিয়ারের কথা বলছে, কিন্তু আদতে তাদের নিম্নকক্ষে পিয়ারটাই প্রধান টার্গেট ছিল, যেটা একটা, এবং এইটার প্রতি তাদের কোনো মানে কোনো কমিটমেন্ট ছিল না। এবং পুরো ঐক্যমত্য কমিশনের যে আবহটা ছিল, তাদের যে পুরো গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবার, সংবিধানকে নতুন করে দেখবার যে প্রস্তুতি আসলে সবাই গ্রহণ করেছিল, সেটা জামাতের এই নিম্নকক্ষে পিয়ারের দাবির মধ্য দিয়ে সেটা আবার দলীয় সংকীর্ণতা এবং রাজনৈতিক সংকীর্ণতার জায়গায় পৌঁছে গেছে। এবং পুরো দেশের যে মানুষ উচ্চকক্ষে পিয়ারের দাবিতে একমত ঐক্যমত্য ধারণ করেছিল, এবং এই ঐক্যমত্যকে ব্যবহার করে তারা নিম্নকক্ষে পিয়ারের মতো দলীয় ইস্যুকে সামনে নিয়ে এসেছে। এবং যেহেতু বাংলাদেশের মানুষ এতটা হয়তো পুরোটা পার্থক্য করতে পারেনি, কোনটা উচ্চকক্ষের জন্য বলা হচ্ছে, কোনটা নিম্নকক্ষের জন্য বলা হচ্ছে, এবং এই যে উচ্চকক্ষে পিয়ারের জন্য যারা সহমত পোষণ করতেন, তারা হয়তো না বুঝেই অনেক সময় নিম্নকক্ষে পিয়ারের জন্য মতামত দিয়েছেন। কিন্তু এই জিনিসটা আসলে তাদের কাছে ক্লিয়ার করেনি জামাত, সবসময় পিয়ার শব্দটাকেই সামনে নিয়ে এসছে। কিন্তু মনে হয়েছে যেন উচ্চকক্ষে পিয়ারের কথা বলছে, কিন্তু আদতে তাদের নিম্নকক্ষে পিয়ারটাই প্রধান টার্গেট ছিল, যেটা একটা, এবং এইটার প্রতি তাদের কোনো মানে কোনো কমিটমেন্ট ছিল না। এবং আপনারা দেখেছেন যে নিম্নকক্ষে পিয়ার না হলে তারা সনদে স্বাক্ষর করবে না, তারা মাঠে আন্দোলন গড়ে তুলবে, তারা অমুক তমুক নানান ধরনের কথা তারা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কোনোটাই তারা করেননি। এবং আপনি এই যে তাদের কার্যক্রম, এটা দেখলে আপনি জামাতের যে রাজনীতি, সেটা আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন যে জামাত আসলে কী ধরনের রাজনীতিতে অভ্যস্ত, এবং পরবর্তীতে তার কাছ থেকে আপনারা কী দেখতে পাবেন। দেখেন, আমরা কিন্তু বলেছি, আমরা বারবার বলেছি, এটা দলীয় সংকীর্ণ একটি দাবি হয়েছে, এটা দলীয় স্বার্থ বিবেচনা করে দাবিটি দেওয়া হয়েছে। আমরা উচ্চকক্ষে পিয়ারের কথা বলেছি, আমরা বারবার বলেছি যে আলোচনা চলাকালীন যখন আমরা কনস্টিটিউশনকে পরিবর্তন করার একটা গুণগত মৌলিক পরিবর্তন করার লড়াইটা করছি, তখন এই ধরনের দাবি এনে এটাকে প্রশ্নবিদ্ধ করা, এটা ঠিক হচ্ছে না। এবং মাঠে আন্দোলন করে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তকে প্রভাবিত করা, এটাও ঠিক হচ্ছে না। এটা কিন্তু আমরা বারবার বলেছি, কিন্তু শেষ পর্যন্ত তখন সনদে স্বাক্ষর করবে না যদি পিয়ার না হয় নিম্নকক্ষে, এই ধরনের পজিশন কিন্তু জামাত নিয়েছে। পরবর্তীতে তারা স্বাক্ষর করতে গেল, আবার গতকালকে আমরা শুনলাম যে তারা সনদের স্বাক্ষর প্রত্যাহার করতে পারবে। দিস ইজ দ্য এপিটমি অফ জামাত পলিটিক্স। এবং আপনি এখান থেকে দেখতে পাবেন যে এই জায়গায় যদি আমরা বিরোধিতা না করি, এই জায়গায় যদি আমরা নিজেদের কথাটা না বলি, এবং আমরা সংবিধানকে আসলে যেভাবে দেখি, এবং জামাত সেই জায়গাটা অবশ্যই নিজেদের দলীয় স্বার্থের বিবেচনা করেই আসলে সংবিধানকে দেখতে চায়, এবং তাদের দলের জন্য যেটা ভালো হবে, তাদের দলকে যেটা আগে এগিয়ে নিয়ে যাবে, বা দলের প্রয়োজনে যে কোনো ধরনের আন্দোলন মুভমেন্টের হুমকি দেওয়া এবং হুমকি থেকে সরে আসা, দুইটাই তাদের পক্ষে সম্ভব। দেখেন, আমরা দূরত্বের জায়গা থেকে আমরা সবচেয়ে বেশি যেটা আমাদের উপর দায়িত্ব মনে করি, যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দুইটা পার্টি বা এক্সিস্টেন্ট পার্টিগুলোর পরেও একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা, যেখানে যে কোনো দলই তার একটা মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে একটা ফ্রিডম ফিল করে। আমরা মনে করি যে এই যে দুইটা দলের ক্ষেত্রেই কিন্তু একটা কমন প্রবলেম আছে। তারা এর আগেও সরকার গঠন করেছে এবং তারা দেশ শাসন করেছে, এবং সেই দেশ শাসনের সময় আমরা রাজনৈতিক সহিংসতা, আইন শৃঙ্খলা অবনতি কম দেখিনি, এবং আমরা মানুষে মানুষে হানাহানি কম দেখিনি। এই বিষয়গুলো আসলে দুইটা দলের একটা দলও আসলে সলভ করতে পারে নাই। এখন আমাদের ঐতিহাসিক এবং রাজনৈতিক রিডিংয়ের জায়গা থেকে এনসিপি তার নিজস্ব রিডিংয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায়, এবং গণঅভ্যুত্থানের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে, যে কমিটমেন্ট অন্যদের জন্য যদি নষ্ট করা সম্ভব হয়, এনসিপির জন্য সেটাই একমাত্র পাথেয়। সো এই ক্ষেত্রে আমাদের কমিটমেন্ট না রাখা, বা এই ক্ষেত্রে আমাদের সমালোচনাকে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গা থেকে দেখা, এটার কোনো সুযোগ নেই। এই কারণে নির্বাচনের বিষয়ে যার সাথেই যেই কথাই হয়ে থাকুক না কেন, এটা চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে সবসময় যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেটার সাথে অসামঞ্জস্যপূর্ণ সাংঘর্ষিক যে কোনো পজিশনকে আমরা ক্রিটিক করব, আমরা সমালোচনা করব, এবং আমরা আমাদের নিজস্ব পজিশন সেটার মারফতে তুলে ধরবো, এটাও কিন্তু আমরা করব।